বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি এইড কর্তৃক ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সের সপ্তম ব্যাচের দলিলের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আপনারা আসলে দলিলের পরিচিতি, অর্থাৎ এই লেকচারটা আমি বলেছিলাম দুইটা ভাগে বিভক্ত, লেকচার 4 এবং 5। তো মোস্টলি আপনারা যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে দলিল গুলা আর কি, দলিলের সাথে আমরা মোটামুটি পরিচয় হয়েছি। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেছেন কিনা একটু জানতে চাচ্ছি। আপনারা কি সবাই গত ক্লাসের বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করেছেন কিনা একটু জানাবেন প্লিজ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আজকে আপনাদের ক্লাসে উপস্থিতির হার এত কম কেন? সবাই কি জানে না ক্লাসের বিষয়টা? মেবি স্যার আজকে ক্লাস লিংক একটু লেটে দেওয়া হয়েছে, বিশেষ করে 9টার দিকে। এর আগে তো 10 মিনিট আগে দেওয়া হতো, হয়তোবা আচ্ছা, তার জন্য। তো ওই জন্য হয়তোবা অনেক কম, তাই না? তাহলে ঠিক না আছে, স্যার, আমরা ক্লাস 5 মিনিট ওয়েট করলে হয়তোবা অ্যাড হবে স্যার, আশা করি। না আমরা ক্লাস আসলে করতে থাকি, ঠিক আছে? ওকে স্যার। আমরা ক্লাস করতে থাকি। যারা যুক্ত হবে তারা তো যুক্ত হবে, আদারওয়াইজ রেকর্ড ক্লাস করে নেবে আর কি। তো তো এখন যারা ক্লাস মিস করেছেন আর কি, গত ক্লাস যারা মিস করেছেন, তো তারা অবশ্যই ক্লাসটা একটু দেখে নিয়েন, কারণ গত ক্লাসে বেসিক্যালি আমি দলিলের, আমাদের যে কয়টা দলিলের, কিছু কিছু দলিলের বিষয় আলোচনা করেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, মামলার জন্য আমাদের দরকার হবে। সাব কবলা দলিল কি, হেবা দলিল কি, হেবা বিল এওয়াজ দলিল কি, বন্টননামা দলিল, ডিক্রি দলিল, রায় রায় দলিল। হ্যাঁ, তো তো এই বিষয়গুলো সম্পর্কে গত ক্লাসে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছে আর কি। তো যারা গত ক্লাসটা করতে পারেননি, তাদের কাছে আহ্বান যে আপনারা রেকর্ড ক্লাসটা করে নিয়েন। তো আজকে মূলত আমরা আহ ক্লাসটা আসলে ড্রাফটিং এর ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমি আহ একটা দলিল লিখতে গেলে মূলত আমাদের কোথায় কোথায় ফোকাস দেওয়া লাগে? কারণ বিষয়টা হচ্ছে যে আমরা দলিল লিখতে গেলে সাধারণত ডিড রাইটারের কাছে যাই। তো ডিড রাইটারের কিছু টাকা পয়সা দেওয়া লাগে। আবার এই জমি রেজিস্ট্রি করতে গেলেও ডিড রাইটারের মাধ্যম দিয়ে আমরা উপস্থাপন করি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা এই ল্যান্ড কোর্স গুলো করতেছি আর কি, আমরা যদি আমাদের নিজেদের দলিলটা নিজেরাই লিখতে পারি, এবং লেখার পরে নিজেদের জমি পারচেস করার পরে নিজেরাই যদি দলিলটা লিখে নিজেরাই যদি আমরা রেজিস্ট্রি করতে সক্ষম হই, তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো? বিষয়টা কি ভালো হবে? অবশ্যই ভালো স্যার। আচ্ছা, তো আর এখন বিষয়টা হচ্ছে যে দলিলের যে বিষয়টা, আহ আমরা যারা আজকে চেষ্টা করব দলিল প্র্যাকটিস করার, তো আমরা আসলে প্রথম দিনেই হয়তো বা এরকম না যে ক্লাসটা করার পর পরে আমরা দলিল লেখা একদম 100% শিখে গিয়ে পরের দিন আমাদের যে কোনো একটা জমি পারচেস করার উদ্দেশ্যে আমরা দলিল লিখে রেজিস্ট্রেশন নিজেরাই করে ফেলবো। এটাও কিন্তু একটা দুঃসাহসিক কাজ। তো এখন আমরা মূলত আজকে দলিল সম্পর্কে একটা ধারণা নিয়েছি গত ক্লাসে, এবং দলিল কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে একটু ধারণা নিব। তারপর আফটার ক্লাস আমি আপনাদেরকে একটা এডিটেবল সফট কপি দিয়ে দিব। দ্যাট মিনস এটা হচ্ছে আপনাদের, আমি পরিচালক মহোদয়কে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তো উনি আর কি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিবে এডিটেবল কপি যেটাকে বলে, এটা আপনাদেরকে দিয়ে দিবে। এটা আপনারা আফটার ক্লাস আপনারা এটা জাস্ট এডিট করবেন, যে কোনো দলিল লেখার সময় আপনারা জাস্ট এডিট করবেন। এডিট করে আপনারা নিজেদের মতো দলিল লিখতে পারবেন।
কিন্তু আপনাদের প্রতি পরামর্শ, এই দলিল লেখাটা আসলে আপনারা কম, মিনিমাম 50-60টা দলিল এইভাবে প্র্যাকটিস করে তারপরে দলিলের এ টু যখন বুঝতে পারবেন, ফাইনালি তখন আপনারা ওই ডিড রাইটার দিয়ে না লিখে আপনারা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, আপনারা লিখতে পারবেন। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? সবাই ক্লাসে একটু রেসপন্স করবেন, জি স্যার। করলে বিষয়টা ভালো হয় আর কি। তো এখন তাহলে আপনারা আছি, সবাই কি কনফিডেন্ট যে আমরা ইন ফিউচারে দলিল লিখতে পারবো? একটু আগে জানতে চাই কনফিডেন্ট লেভেলটা কার কতটুকু, সবাই বলেন তো। ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। এই ইনশাল্লাহ কথাটা আমি তো সবার মুখেই শুনতে চাই, ইনশাল্লাহ কি সবাই পারবো কিনা? ইনশাল্লাহ। শুধু দুইজন? আর কারোর স্পিরিট নাই? ল্যান্ড কোর্স আমরা যারা করতে চাই বা করছি, তাদের স্পিরিট হবে অন্যরকম। প্রত্যেকটা কাজে হ্যাঁ আমি পারবো, প্রত্যেকটা কাজে হ্যাঁ আমি পারবো, কাজে পারবো না এমন কোনো কথা হবে না। আমি সবার ভিতরে স্পিরিটটা চাই। সো এটাই আর কি। তো যেহেতু গত ক্লাসে দলিল সম্পর্কে আলোচনা করেছি, আজকে দলিলের আমি একটা ফরম্যাট আপনাদেরকে, এডিটেবল ফরম্যাট তো অবশ্যই দিয়ে দেবো, আপনার ক্লাস বললাম। এখন আমরা একটু দেখি দলিলটা আমরা কিভাবে লিখবো। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা বেসিক্যালি দলিল পারচেস করি, জমি পারচেস করি। জমি পারচেসের মাধ্যমে আমাদের যে দলিলটা হয়, সেই দলিলটা আমাদের কি দলিল একটু বলবেন? টাইটেল দলিল না সাব কবলা দলিল, সরি বায়া দলিল? টাইটেল দলিল না বায়া দলিল বলেন তো? না পারলেও সমস্যা নেই, সবাই, আমি ক্লাসের সবার রেসপন্স চাই প্লিজ। আমরা বেসিক্যালি একটা প্রপার্টি পারচেস করব। পারচেস করার পরে আমরা যদি সেই প্রপার্টির মালিক হই, যে দলিল মূলে, আমাদের ওই দলিলটাকে কি দলিল বলবো আমরা? টাইটেল ডিড। টাইটেল ডিড। আমরা বলবো টাইটেল ডিড। ওকে। তাহলে তাহলে আমাদের যে জমি রেজিস্ট্রি করার জন্য যে দলিলটা আমাদের লিখতে হবে, তাহলে সেই দলিলটা কি দলিল হতে পারে? টাইটেল ডিড। এই টাইটেল ডিড বিভিন্ন রকম হতে পারে। সাব কবলা হতে পারে, দানপত্র দলিল হতে পারে, হেবা দলিল হতে পারে, হেবা বিল এওয়াজ দলিল হতে পারে, বা আদার্স যে কোনো দলিল হতে পারে। ওকে। তো যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম আর কি। তো এখন বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা ফরম্যাট আমরা দেখব। এখানে আপনার আছে মোর দেন 79 পেজ, মোর দেন মানে অ্যাপ্রক্সিমেটলি 79 পেজ এই লেকচারে আছে। অর্থাৎ আমি প্রত্যেকটা হ্যাঁ দলিলের সাথে, মানে সাব কবলা দলিল, তারপর দেখেন এদিকে আরো হচ্ছে, দেখেন এখানে এই সেটা আরো আছে, দেখেন দানপত্র দলিল। তো এরকম মানে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা দলিলের দানপত্র সাব কবলা প্রত্যেকটা প্যাটার্নের জন্যই আমি একটা করে ফরম্যাট দিয়ে দিই, সেম ফরম্যাট, কিন্তু শুধু কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। ওই যে এডিটেবল যেটা কপিটা দিয়ে দেবো আপনার ক্লাস, ওটা আমি দেওয়ার আগে বলে দেবো, আপনারা নিজেরাই করতে পারবেন। তো প্রথমত আমাদের যে বিষয়টা লাগবে, দলিলের একটা মাপ আছে, আপনারা জানেন যে উপরে যে স্টাম্প, দলিল কিসের উপর লেখা হবে বলেন তো? দলিল কিসের উপর লেখা হয় বলেন? স্ট্যাম্পের উপর, সম্ভবত স্ট্যাম্পের উপরে। স্টাম্পের উপর লেখা হবে, তাই না? দলিল লেখা হবে স্টাম্পের উপর। তো স্টাম্পের একটা মাপ আছে, উপরে 3, নিচে ডান পাশে 2, বাম পাশে 2, এরকম মাপ আছে। আমি এক্স্যাক্টলি আসলে মাপটা, আসলে দলিলের মাপটা বলতে পারলাম না, কারণ আপনারা একটু জেনে নিয়েন, যে কারোর কাছে বা নেটেও আপনারা দেখে নিতে পারবেন। 3-2 সম্ভবত এরকম হবে আর কি। 3-2, উপরে 3, ডান বাম পাশে 2-2 করে, নিচে 2, এরকমই হয় আর কি সাধারণত। 3-3.5। তো আপনারা এরকম একটা পেজ সেট আপ করে নিবেন, কারণ উপরে যে অংশটা হয়েছে স্টাম্পের, এই যে 100 টাকার স্টাম্প বা 200 টাকার স্টাম্প লেখা থাকে, তো ওখানে একটা বড় একটা অংশ থাকে, এই জন্য ওখানে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি ছাড়তে হয় আর কি।
তো তারপরে আমরা যখন কম্পিউটারে সেট আপ তো করেই নিব, সেট আপ কখন করব? দলিল লেখার পরে। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে দেখেন, খেয়াল করে আমি একটা দলিলের কোর্স স্ক্রিনে দিয়েছি আপনাদেরকে। প্রথমত ক্রমিক নং, বই নং এবং দলিল নম্বর। তো এরকম একটা থাকবে এখানে, কিন্তু যে ছক আকারে লেখা আছে, ছক আকারে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? আমি কিন্তু একটু পরে, এটার পরে আমি আপনার অরিজিনাল দলিলটা আমি শো আপ করব, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এরপরে এই দলিলের এই ফরম্যাটটা দেখানোর পরে আপনাদেরকে অরিজিনাল দলিলটা আমি শো আপ করব, অর্থাৎ এইটা ক্লাস নেওয়ার পরে। তারপরে আপনাদের ক্লাস শেষ হওয়ার পূর্বে যদি দিতে পারে দিলাম, আর না হলে ক্লাসের পরে পরিচালক মহোদয় আপনাদেরকে এডিটেবল দলিলের ফরম্যাটটা দিয়ে দেবে, যার মাধ্যমে আপনারা জাস্ট এডিট করে যে কোনো দলিল সম্পাদন করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? বুঝেছি জি কিনা আমরা স্যার। সবাই? বুঝছি? ওকে। ঠিক জি। আছে। শুধুমাত্র মেহেদি ভাই মনে হয় বুঝছে, আর কেউ বোঝে নাই, তাই না? ওকে। তো প্রথমত ক্রমিক নম্বর আর দলিল নম্বর। দেখেন আপনার প্রত্যেকটা দলিলের একদম ডান কর্নারে একটা নাম্বার থাকবে, খেয়াল করবেন, ওইটা আপনার দলিল নম্বর। আর এইগুলাই যে ক্রমিক নম্বর, বহি নম্বর, এগুলো কিন্তু আপনার কাজ না। এইটাও আপনার কাজ না, ঠিক আছে? এটাও কিন্তু আপনার কাজ না। এই তিনটা কাজ কি আপনার, নাকি সাব রেজিস্ট্রার অফিসের কাজ? বলেন তো। এটা সাব রেজিস্ট্রার অফিসের কাজ স্যার। এই তিনটাও কিন্তু আপনার কোনো কাজ না। তো আপনাকে যেটা টাইপিং করতে হবে, ক্রমিক নম্বর, বই নম্বর, দলিল নম্বর এইভাবে রেখে দেবেন খালি লেখার পরে। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করবেন খুব, যে নাম্বার ওয়ান, নিবন্ধন কার্যালয়ের নাম। তো আপনার এই দলিলটা কোথায় নিবন্ধন হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কোথায় করছেন আপনি, রেজিস্ট্রি কোথায় করবেন, ঠিক আছে? তো সেই রেজিস্ট্রি যেখানে করবেন, সেই রেজিস্ট্রি কার্যালয়ের নাম আপনার কিন্তু এখানে দিতে হবে। যেমন আমি লিখেছি সাব রেজিস্ট্রারের কার্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। বা আপনারা যেখানেই খুশি যেখানে রেজিস্ট্রি করবেন ওই ল্যান্ডের, তো সেখানে আপনারা কি করবেন, নামটা লিখবেন। তারপরে ঠিক এইভাবেই সাজাবেন। আমি একটু পরে রিয়েল দলিলটা দিয়ে দেবো, তাহলে আরো ক্লিয়ার হবে। 2 নম্বরে যে দেখেন, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আহামরি খুব কঠিন না। আসলে প্র্যাকটিস করলে ইজি পসিবল, খুবই সম্ভব। 2 নম্বরে প্রত্যেকটা দলিলের একটা কি নেচার থাকে, অর্থাৎ আপনি কি মূলে মালিক হয়েছেন, এরকম নেচার থাকে না? যে আপনার একটা কমন কোশ্চেন এখানে আছে, হয়তোবা অনেকে করবে অনেকে করবেও না। তা আমি আপনারা না করলেও আমি বলে দিব। বিষয়টা হচ্ছে যে প্রথমত দলিলের নেচার। তো আমার এই দলিলটা আমি যার কাছে বিক্রি করছি, তাই না, বা যে ক্রয় করছে, সে কি মূল্যে দলিলটা নিচ্ছে, এটা সাবকাবলা দলিল মূল্যে নাকি অন্য কোনো যে কোনো দলিল মূল্যে? ওই বললাম একটু আগে, বন্টননামা দলিল হতে পারে, হেবা দানপত্র, তারপরে উইল মূল্যে হতে পারে, হুম, ওসিয়তনামা দলিল হতে পারে, রায় ডিক্রি দলিল হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো এখানে দলিলের প্রকৃতি, আপনি কি মূল্যে দলিলের মালিক হচ্ছেন, তাহলে সেটা আপনার কোথায় লিখতে হবে? আমরা কিন্তু সবাই ক্লাসে রেসপন্স করব। ওকে। তো 2 নম্বরের কলমে, তাই না? জি স্যার, দলিলের প্রকৃতির ওখানে লিখতে হবে। 2 নম্বরের প্রকৃতি যেখানে, সেই প্রকৃতিটা অর্থাৎ নেচারের জায়গায় লিখতে হবে কি মূল্যে। তারপরে কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার এই দলিলটা কোন মৌজায়, কোন মৌজায় অবস্থিত। আমরা জানি প্রত্যেকটা ল্যান্ড, ইন্ডিভিজুয়াল ল্যান্ড, এভরি ইন্ডিভিজুয়াল ল্যান্ড একটা সীমানার মধ্যে অবস্থিত। অর্থাৎ প্রত্যেকটা কয়েকটা গ্রাম মিলে বা কয়েকটা পুঞ্জ মিলে একটা মৌজা হতে পারে, তাই না? বা কয়েকটা নির্ধারিত এলাকা মিলেও একটা মৌজা হতে পারে। অর্থাৎ ওই কোন মৌজার আন্ডারে এই প্রপার্টি অবস্থিত, সেই মৌজার নাম লিখতে হবে। তারপরে পৌরসভা, ইউনিয়ন, থানা এবং জেলা। এতটুকু কি বুঝছেন কিনা? দেখেন এখান স্যার থেকে একটু ভালো করে বুঝে যান প্লিজ। বলেন। স্যার এই যে মৌজার নামটা স্যার, এখন কোন মৌজায় একটা জমি আছে স্যার, এটা কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, থ্যাংক ইউ, গুড কোশ্চেন। এখন আপনি যার কাছ থেকে প্রপার্টিটা কিনছেন,
যে ব্যক্তির কাছে কিনছেন এই প্রপার্টি, তার একটা বায়া দলিল আছে না? আছে? জি স্যার। তা ওই ব্যক্তির দলিল আছে কিনা? এবং আপনি জি তো জি নিজেই তো জানেন কোন মৌজার থেকে কিনছেন। আপনি একটা ল্যান্ড কিনছেন, আপনি ল্যান্ড খোঁজ খবর নিয়ে কিনছেন না? আপনি একটা জমি কিনবেন, 5 শতক জমি কিনবেন, কোন এলাকায় অবস্থিত জমি আপনি এটা জেনে কিনবেন না? আপনি যদি নাও জানেন যে যার কাছ থেকে কিনছেন তার দলিল দেখেও তো বুঝবেন, অথবা তার কাছে জেনেই তো কিনবেন নাকি? এটা কি খুব কঠিন? তো এখন স্যার, সেক্ষেত্রে স্যার আমি জানতে পারলাম, যদি স্যার তার দলিলটা জাল হয় বা হয় সেক্ষেত্রে। ভাই, দলিল যদি জাল হয় সেটা তো আপনাকে সেটা তো আরেকটা বিষয় হয়ে গেল। যে দলিল যদি জাল হয়, তাই না? তো আপনি এটা আইডেন্টিফাই করবেন না দখল আছে কিনা, সেই ব্যক্তি খাজনা দিচ্ছে কিনা। আপনি দলিল দেখে যদি বুঝতে না পারেন, তাহলে যেই ব্যক্তির নামে দলিল, আপনি তহসিল অফিসে গেলে ওই দাগ নম্বর দিয়ে আপনি তার মিউটেশন আছে কিনা আপনি দেখবেন না, চেক করতে পারবেন না? এটা কি বলে তল্লাশি? এ তো খুবই সোজা কাজ। যে মানে হচ্ছে ওই ল্যান্ড ব্যক্তি অফিসে যে আমি এই এসিড মৌজার ল্যান্ড নাম্বারটা অফিসে, চেক করতে হ্যাঁ পারবো, তাই তো স্যার? অবশ্যই এই মজা এই দাগে কোন ব্যক্তি মালিক আছে, সে সর্বশেষে সর্বশেষ যে বাংলা সন সেই তারিখে খাজনা দিচ্ছে কিনা, হ্যাঁ, তার ডিসিআর এর কপি আছে কিনা, তার মিউটেশন জি জি হয়েছে স্যার। কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি তো একটা তল্লাশির মাধ্যমে কিন্তু জেনে নিতে পারবেন। তো এটা আহামরি খুব কঠিন কাজ না, এটা আপনারা খুব সহজেই পারবেন। তাহলে জি এখন স্যার, বুঝতে মৌজার পেরেছি। নামটা তাহলে আমরা জানবো, খুবই সহজ, থানা এবং জেলা, এতটুকু শেষ। 1 আর 2 বুঝেছেন কিনা? তো এইবার 1 আর 2 এর নিচে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনি সম্পত্তির হস্তান্তরের পরিমাণ, অর্থাৎ আপনি কতটুকু সম্পত্তি হস্তান্তর করতে চান বা করছেন, মানে হস্তান্তর করছেন মানে কি বিক্রয় করছেন, তাই না? হস্তান্তর করছেন মানে কি বিক্রয় করছেন, সেটা অঙ্কে এবং কথায় লিখতে হবে। অঙ্কে এবং কথায় লিখতে হবে, যেমন 13.50 শতাংশ জমি আমি বিক্রি করছি, এটা আমি অঙ্কেও লিখলাম, আবার কথায়ও লিখলাম। এবার একটা জিনিস খেয়াল করবেন, এই যে শ্রেণী, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ম্যাটার করে, এটা ম্যাটার করে। কারণ এটার উপরেই আপনার জমির ভ্যালু। অর্থাৎ দেখেন, মাঠের একটা জমি আর ভিটা জমি, ঠিক আছে, যেটা হচ্ছে ভিটা জমি এবং ধানি জমি, দুইটা জমির কি ভ্যালু এক হবে? বলেন তো। না না স্যার, স্যার। বিটের দাম সম্ভবত বেশি হয়। হ্যাঁ, ভিটা দাম বেশি হবে, কারণ ভিটা হচ্ছে ভিটা জমি মানে যেখানে বসবাসের উপযোগী জমি, রাইট? আর ধানি জমি যেটা গ্রাম বাংলার মাঠের জমি, ওকে, বা মাঠের জমি যেগুলা। স্যার, ধানি জমি এবং নাল জমি কি এক? দুইটা শব্দ কি একই শ্রেণী বোঝাচ্ছে অনেকটাই, জমির? অনেকটাই 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 সেম নেচারের জমি, স্যার, ঠিক আছে। স্যার ধানি জমি যদি স্যার কেউ ধানি জমিতে যে বসবাস করে, তখন কি স্যার সেটা ধানি থাকবে না ভিটা হয়ে যাবে? আসলে ধানি জমিতে, ধানি জমি বসবাসের উপযোগী না। আর যখন বসবাসের উপযোগী আপনি করতে যাবেন, তখন সেই জমি তো ডেভেলপমেন্ট করতে হবে, তাই না? সেটা বসবাসের উপযোগী করতে হবে, কিন্তু সেটা যদি বসবাসের উপযোগী করেন বা করতে যদি সক্ষম হন, তাহলে অবশ্যই সেই প্রপার্টির দাম বেশি হবে। সিম্পল। আপনার এখন একটা মাঠ আছে মনে করেন, সেটা হচ্ছে ধানি জমি। তো আপনি যদি ধানি জমি বা আপনার নাল জমি হিসেবে আমার কাছে বিক্রি করেন, তাহলে আমার কাছে বিক্রি করলে একরকম টাকা পাবেন আপনি। আর সেটা যদি আপনি হিউজ ডেভেলপমেন্ট করে যদি বসবাসের উপযুক্তি করেন, তাহলে আপনার দলিলের দাম ইনহ্যান্স হবে কিনা, জি সেটা তো স্যার। আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে কি করবেন। সেটা তাহলে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন, যদি সাফিসিয়েন্ট ফ্যাসিলিটি দিতে পারেন। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এই যে শ্রেণীটা স্যার, পারবেন। এটা কে ডিটারমাইন করে স্যার? এটা কি এটা ল্যান্ড শ্রেণী অফিসে মানে করা? কি, এটা এটা আপনারা তো বোঝেন যে সিম্পল জিনিস, তাতে কঠিন করে ভাবছেন কেন? আপনি একটা জমি বিক্রি করছেন, আপনি বিক্রেতা আমি ক্রেতা, তা আপনি মাঠের জমি বিক্রি করছেন, এটা আমি দেখছি না? এটা তো আমি জানি। ক্লিয়ার? আপনি আপনি বাড়ি বিক্রি করছেন নাকি মাঠের জমি বিক্রি করছেন, এটা আমি দেখে নিচ্ছি না? বলেন তো।
জি স্যার, দেখতেছেন আমি বলতে যাচ্ছিলাম একটু যে স্যার শব্দ হচ্ছে শ্রেণীটা প্লিজ, স্যার কে একটু নির্ধারণ করবে? একটু শব্দ হচ্ছে প্লিজ, একটু শব্দ হচ্ছে, শব্দটা বন্ধ করবেন। সম্ভবত মশিউর রহমান ভাই শব্দ হচ্ছে। ভাই কেউ নির্ধারণ করবে না, এখানে নির্ধারণ করবেন আপনি। আপনি দলিলে লিখবেন না, আপনি দলিলের প্রকৃতিটা কি, দলিলের ধরনটা কি, সেটা তো আপনি দেখবেন। মনে করেন আপনার কাছ থেকে যদি আমি একটা দোকান কিনি, তাহলে শ্রেণী হবে কি দোকান, তাই না? বুঝেন কিন্তু আমি যদি আপনার কাছ থেকে যদি ক্ষেত কিনি, তাহলে এটা কি ধানি জমি অথবা নাল জমি। আমি যদি আপনার কাছে একটা বাড়ি কিনতে চাই, তাহলে এটা ভিটা জমি। তো এটা তো আপনি আর আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি বিক্রি করছেন, সেটাই আমি দলিলের উপর লিখবো। ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? জি স্যার, যার জমি সে নির্ধারণ করবে। হ্যাঁ, যার জমি সে নির্ধারণ করার না, আপনি যে জমি দিচ্ছেন সেটাই তো আলটিমেটলি নির্ধারণ হয়ে যাচ্ছে ভাই। আপনি যদি মাঠ বিক্রি করেন আমার কাছে, সে মাঠটা কি আমি বসত বাড়ি বলে চালাইতে পারবো বলেন? আপনি যদি বাড়ি বিক্রি করেন তাহলে সেটা বসত বাড়ি আমি বলতে পারবো। যদি মাঠ আমার কাছে বিক্রি করেন, গ্রামের যে কোনো একটা মাঠ নাল জমি, সেটা কি আপনার নির্ধারণ করার দরকার, নাকি এটা অটো বোঝাই যাচ্ছে, কোনটা বলেন তো? হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল এই কারণে যে স্যার অনেক সময় মানে বিভিন্ন ক্যাটাগরি থাকে, নাল জমি, বিটা, তারপর হচ্ছে ডোবা। এখন স্যার আমি কিন্তু কোনটা আপনাকে এক ফেলবো কথাই সেটা বারবার বলছি, এটা। আপনি কিন্তু বোঝার চেষ্টা করছেন না। আমি বলছি যে আপনি আমার কাছে কি জমি বিক্রি করছেন, আপনি জানেন না, মনে আমি করুন। দেখছি না। আপনি যদি আমার কাছে বাড়ি বিক্রি করেন, সেটা বসত বাড়ি না, ভিটা জমি না? জি। আপনি যদি আমার কাছে পুকুর বিক্রি করেন, ডোবা জমি না? আপনি যদি আমার কাছে বিক্রি করেন যে মাঠের জমি, এটা কি নাল জমি না? তা আপনি কি বিক্রি করছেন সেটা তো আমি জানি, আর আমি কি কিনছি সেটা তো আমিও জানি, তাই না? জি। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? এটা তো একদম জি। স্পষ্ট। এই ধরনের প্রশ্ন তো আপনারা বুদ্ধিমান মানুষ খুবই বোঝেন, এখানে যারা আছেন, এটা তো খুবই সিলি একটা বিষয়, তাই না? যাই হোক, তারপরে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? জি স্যার, কিন্তু অনেক সময় বাংলা টার্ম গুলো স্যার আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, এই কারণে জিজ্ঞেস করা স্যার। এই জমির রকমটা আসলে বিভিন্ন এলাকায় বিভিন্ন। জমি আমি আপনাদের একটু বলে দিই তাহলে আপনাদের জ্ঞাতার্থে। আপনারা যেই অঞ্চলে জমি কিনতে যান না কেন, সেই এলাকায় আপনারা জেনে নিবেন যে কোন জমির শ্রেণী কি, কোন জমির দাম শ্রেণী হিসাবে কোন জমির দাম কেমন। আপনারা তো যাচাই বাছাই করে কিনবেন। চট্টগ্রামে যেমন ভিটা জমি আমরা এখানে বলছি, চট্টগ্রামে ভিটা জমিটা আবার অন্য নামও হতে পারে। ওখানে যারা স্থানীয়, তাদের কাছ থেকে জেনে বুঝে কোন জমির দাম, কোন জমির শ্রেণী কি, কোন জমির দাম কেমন, এটা আপনারা জেনে বুঝেই তার তো কিনবেন, নাকি বলেন? স্যার কারণ শ্রেণী তো খতিয়ানেই দেওয়া থাকে। খতিয়ানে দেওয়া থাকে, তারপরেও আপনারা আলটিমেটলি এটা যাচাই করবেন না। বিভিন্ন জি জি। এলাকায় তাই। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম শ্রেণী, বিভিন্ন ভ্যালু থাকে। তো এটা আচ্ছা খতিয়ান তো পরের বিষয়। আপনারা আগে কি করবেন, জমিটা ফিজিক্যালি আগে জানবেন না, খতিয়ান জি পরের বিষয়। আগে জি। আপনার ফিজিক্যালি দেখবেন না। আপনার একটা, যেমন আমরা গরু কিনতে গেলে কি করি, গরু কোন জায়গা থেকে আসছে সেটা আমাদের ইম্পর্টেন্ট না, গরু দেখতে কেমন, আমার পছন্দ হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট, তাই না? তো আচ্ছা এখন স্যার, মনে করেন বিএস রেকর্ডে সেটা ধানি জমি ছিল, বর্তমানে বসত বাড়ি, হুম, সেটা কি এখন বসত বাড়ি হিসেবে বিক্রি হবে? অবশ্যই সেটা যদি বসত বাড়ির মতো উপযুক্ত হয়, বসত বাড়ি হিসেবে বিক্রি হবে। আমি কিন্তু হুম, প্রথম তো একটা কথা বলছি যে বসত বাড়ি যদি হিসেবে, এখন বর্তমানে আপনি ছিলেন মনে করেন আগে চাকরিজীবী, এই স্টুডেন্ট, হুম, তখন আপনি হুম, স্টুডেন্ট পরিচয় দিতেন, তাই না? জি তখন জি আপনার সাথে একরকম ট্রিট করতো, বাসে হাফ ভাড়া নিত। এখন আপনি জি। চাকরিজীবী সে, তাহলে আপনার কি হাতে আপনার নামে কি আর স্টুডেন্ট আছে আপনার নামের পাশে? আপনার কোন না চাকরি? না। তো ওইটা যদি নাল জমি হয়ে থাকে সেটা পূর্বে ছিল ভাই, এখন তো বসত বাড়ি হিসেবেই আমি আপনার কাছে। আচ্ছা ওকে, আচ্ছা। এটা এটা নিয়ে আর কথা বলবো না, এটা আপনাকে খুবই সিম্পল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা জমির সম্পত্তির পরিমাণ, শ্রেণী, এবং আমরা কত টাকায় এই সম্পত্তিটা পারচেজ করছি, কত টাকায় পারচেজ করছি সেই ভ্যালুটা কিন্তু লিখতে হবে, মূল্য। ক্লিয়ার? কত টাকায় আপনি এই সম্পত্তিটা কিনছেন তার মূল্য, অর্থাৎ স্যার, সেটা তো সম্পত্তি মার্কেট, আপনার ওই শীটের উপর যেটা থাকবে সেটা অনুযায়ী। অ্যাকচুয়ালি আসলে নট নট ওনলি ডিপেন্ডস অন শিট। আপনি 5 শতক জমি যদি আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি করেন, এটা আপনার আস্কিং ভ্যালু, আমি যদি মেনে নিই, আমি কিনতে পারি না? জি। তাহলে বেসিক্যালি আমি আপনার প্রপার্টিটা কয় টাকায় কিনছি,
সেটার হুম। মূল্য এখানে লিখতে হবে। আমি যদি আপনার কাছে ভাই 5 লাখ টাকার সম্পত্তি যদি আমি 2 লাখ টাকায় যদি কিনি আর আপনি যদি দেন, তাহলে কি আমি কি 5 লাখ টাকা লাগবো নাকি 2 লাখ লাগবো বলেন তো? 2 লাখ লিখতেন, তাহলে কিন্তু স্যার তবে তবে অনেকেই অনেকে অনেকেই তবে তবে আমি একটু বলিস, কথা শেষ করতে দিন। তবে অনেকে রেজিস্ট্রি খরচের ভয়তে অনেকেই আবার অনেক বেশি মানের মূল্যের সম্পত্তি আহ কম মূল্য দলিলে দেখিয়ে কেনে রেজিস্ট্রি জি খরচের স্যার, আমি কমের এই জন্য। এই কথাই বলতেছি স্যার, হুম। 90% মানুষ এই কাজটাই করে। হ্যাঁ, এটাই আর কি। তবে এটা এটা তো অনেকেই করে, কারণ আপনার দেখা যাচ্ছে যত ভ্যালু হবে রেজিস্ট্রি খরচ তত বেশি হবে না? জি স্যার, তাহলে জি অনেকে স্যার। কম মূল্য দেখিয়ে অনেক সময় বেশি যাতে কম টাকা দিতে হয় রেজিস্ট্রি খরচে, এই জন্য বেশি টাকা দিয়ে কিনে কম মূল্য দেখায়। এটা এক একজনের এক এক রকম বিষয় থাকে। ওই মৌজায় যে রেট থাকে ওই রেট মারা দিয়ে দেয়, আর হ্যাঁ, কিনে অন্য রেটে। তাহলে আমরা এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? এখন আমাদের আর বিষয় হচ্ছে যে 1 আর 2 আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমি বলি 1 থেকে 2 পর্যন্ত আপনাদের লিখতে হবে, আপনারা পারবেন না খুব সহজে লিখতে? জি স্যার, পারবো। সবাই কি পারবেন কিনা একটু বলেন না, সবাই পারবেন? একদম তো ক্রিস্টাল ক্লিয়ার। রিড রাইটার যা লেখে আমরাও কিন্তু তাই লিখবো। এতটুকু কি আপনারা লিখতে পারবেন না? জি স্যার, পারবো। জি স্যার, পারবো। আপনি একা পারলে হবে না, সবাই পারবে কিনা একটু জানতে চাচ্ছি, সবাই? জি পারবো। পারবো। আর সবাই? যাক, মাশাআল্লাহ। স্যার, এখন এই যে আমাদের স্যার মূল্য সেন্টেন্সটা, নির্ধারণের বিষয়টা স্যার, এটা কি স্যার আমি যে কোনো মূল্যই দিতে পারি, যত কম আমি ইচ্ছা কিন্তু তত? বলেছি ভাই একটা জিনিস, আসলে আপনারা কেন বারবার আপনার শুনছেন না নাকি আমাকে কষ্ট দিচ্ছেন আমি আসলে বুঝলাম না। আমি আপনাদেরকে বারবার বলছি যে মূল্য নির্ধারণটা, মনে করেন আপনার জমি আমার কাছে আপনি কয় টাকায় বিক্রি করবেন বলেন তো ভাই? 5 লাখ টাকায় বিক্রি করতে পারেন, 10 লাখ টাকায় করতে পারেন, তাই না? পারেন কিনা ভাই বলেন? তো জি আপনি জি। যেই কয় টাকায় আপনার প্রপার্টিটা আমার কাছে বিক্রি করেন, সেই টাকাই তো লিখবো আমি, তাই না? বোঝেননি ভাই? আপনি মনে করেন যে আপনার একটা কলম আমার কাছে বিক্রি করেন 5 টাকায়, ক্লিয়ার? কয় টাকায় বিক্রি করবেন? 5 টাকায়। তাহলে আপনার যে আস্কিং প্রাইস, আমরা কোনো আচ্ছা, আমরা সেলের ক্ষেত্রে আমরা কি কি দেখি? কেউ চুক্তি আইন কি কি পড়েছেন? কনসিডারেশন থাকে, কনসেন্ট কনসিডারেশন থাকে, তাই না? কনসেন্ট থাকবে, সম্মতি, আবার কনসিডারেশন থাকবে, তাই না? অর্থাৎ আপনি যদি আমার কাছে সেল করতে চান, তো আপনার কনসেন্ট থাকা লাগবে এবং একটা কনসিডারেশন থাকা লাগবে। কনসিডারেশন মানে কি? মূল্য থাকা লাগবে। এখন ওই কনসিডারেশন মূল্যে যদি আমি এগ্রিমেন্ট করি বা এগ্রি হই, তাহলে তো ক্রয় বিক্রয় সংগঠিত হবে নাকি? এখন আপনি সম্পত্তির পরিমাণ যদি 5 লক্ষ টাকা হয়, আপনি আস্কিং রেট ধরলেন, আপনি 13.50% জমি আমি 5 লক্ষ টাকায় সেল করব। এখন আমি যদি এটা এগ্রি হই, তাহলে তো হয়ে গেল আমাদের কন্ট্রাক্ট। এখন দলিল রেজিস্ট্রি করতে গেলে আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে আমরা তাই লিখবো। এখন অনেকে আবার আছে যে আপনার কাছে যে প্রপার্টিটা আমি কিনছি সেটার দাম 50 লাখ টাকা। 50 লাখ টাকা আমি আপনার ক্যাশ দিয়ে দিলাম, কিন্তু আমি বললাম যে ভাই 50 লাখ টাকা আমি দিছি ভালো, কিন্তু আপনি দলিলে একটু কম লেখেন যাতে আমার রেজিস্ট্রি ফিটা কম আসে। এটা আপনি লিখতে পারেন, কিন্তু আপনি যত টাকা দিচ্ছেন তত টাকাই তো লিখতে হবে, তাই না? এটা মূল্য নির্ধারণ করবে ক্রেতা আর বিক্রেতা। আমি আবারও বলছি, মূল্য নির্ধারণ করবে জমির ক্রেতা ও বিক্রেতা দুইজন। ক্রেতা অফার দেবে, বিক্রেতা রাজি হলে ওকে। তো জি স্যার, তারপরে বুঝতে আমার পারছি। তবে স্যার এটার সাথে দলিলের প্রকৃতি নির্ভর করছে না? যেমন দলিলের হেবাবিল আওয়াজ। দলিলের প্রকৃতি, এই যে গুড কোশ্চেন করছেন, এই যে এতক্ষণ পর একটা মানে সবচেয়ে ভালো কোশ্চেন করেছেন, আর এর ভিতরে স্যার যা আমি করছেন এটার জন্য ওই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম যে স্যার যত ইচ্ছা তত দিতে পারবো নাকি? এর ভিতরে এরপরে আগে পরে যা কোশ্চেন করছেন এটা কোনো কোশ্চেনই না কিন্তু। এই যে গুড কোশ্চেন করছেন যে মনে করেন যে আমি যে এখানে মূল্য আছে 5 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে আমি তো আপনার হেবা, আপনি তো হেবাম বলে মালিক হইছেন আমার কাছ থেকে, বা দান দান মূলে মালিক হইছেন। তো দানের জন্য কি আমরা, আপনাকে যদি আমি একটা প্রপার্টি দান করি, তাহলে কি আপনি আমাকে টাকা দিবেন? বলেন, না দিবেন? স্যার। জি না। আমি যদি আপনাকে হেবা করি তাহলে কি আপনি টাকা দিবেন? না স্যার, দেব না। উম, যদি আপনাকে হেবা বিল এওয়াজ করে আমি কোনো সম্পত্তি দিই, আপনি কি আমাকে কিছু দিবেন? জি স্যার, কিছুটা দিতে পারি।
এনে কিছুটা দিতে পারেন। আপনি আমাকে মনে করেন যে একটা জায়নামাজ দিলেন, আমি ভাবলাম যে জায়নামাজ দিছে, যাও আমি তোমার একটা 5 শতক জমি লিখে দিলাম খুশি হয়ে। তো তাই তো এখানে কিছু কারণ এখানে মানে কিছু কন্ডিশন থাকে, কিন্তু আদার্স বিষয়ে মানে কন্ডিশনও বলবো না, এটা খুশি হয়ে দেওয়া। আর আদার্স অর্থাৎ দান এবং হেবার ক্ষেত্রে কোনো টাকা পয়সা তো আপনি দিবেন না, খুশি হয়ে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে সম্পত্তির মূল্য আপনাকে অবশ্যই এখানেও লিখতে হবে। জমি আপনাকে যদি আমি হেবা করি, তাহলে আহ কতটুকু সম্পত্তি হেবা করছি সেই অংশটা তো আমি জানি না। 5 শতক হতে পারে, 10 শতক হতে পারে, তাই না? দাতা এবং গ্রহীতা তো দুইজনই জানবে নাকি? জি জি। আচ্ছা, আমি যে দাতা আপনাকে 5 শতক জমি হেবা করছি, এই এই জমির মূল্য কত হতে পারে এটা কি আমি জানি না? আমার জমি আমি জানি না, জি বুঝেন কিন্তু কথা, জানি। জি মনে করুন অবশ্যই জানেন। 5 শতক জমি আমার বাজার দর আমি জানি 10 লক্ষ টাকা, কিন্তু আমি আপনাকে দান করে দিচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে মূল্যর জায়গায় কি লিখবো? এখন মূল্যর জায়গায় আপনি যে দাতা, আপনি এস্টিমেট করে দেবেন 5 শতক জমির দাম কত, 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা আপনি একটা ধরে দিলেন, বা আপনি 5 শতক জমির দাম 7 লাখ টাকাও ধরতে পারেন, 5 লাখ টাকাও ধরতে পারেন, যে কোনো একটা ভ্যালু আপনি এখানে দলিলের উপর কিন্তু লিখতে হবে। কিন্তু আপনি তো যে গ্রহীতা তার তো টাকা দেওয়া লাগছে না, এখন দলিল সম্পাদন করতে হবে বলে ভ্যালু লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? স্যার এটার কি কি সবাই বুঝেছেন? রেজিস্ট্রেশন ফি একই থাকবে? রেজিস্ট্রেশন ফি হেবার রেজিস্ট্রেশন ফি একরকম, সবকিছু রেজিস্ট্রেশন ফি একরকম না। এটা আমি কোনটা রেজিস্ট্রেশন ফি কত, এটা আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দিব, এটার মাধ্যমে আপনারা জেনে নেবেন। ঠিক আছে? কত স্যার কোনটা হেবার এই তো রেজিস্ট্রেশন ফি বুঝতে পারলাম সম্ভবত স্যার। 100 টাকা। হেবার স্যার রেজিস্ট্রেশন ফি সম্ভবত 100 টাকা, হেবার দানপত্র এগুলো রেজিস্ট্রেশন ফি সম্ভবত 100 টাকা। আমি রেজিস্ট্রেশন ফি কত এটা আপ ডাউন হয়তো নট শিওর। আমি এটা আপনাদের অবশ্যই আমার এটা শিট করা আছে, এটা আমি আপনাদের প্রোভাইড করব। ঠিক আছে? তখন আপনারা জানতে পারবেন। আন্দাজে আসলে কম বেশি হতে পারে, এটা আমি এখনই বলতে চাচ্ছি না, এটা আপনাদের স্যার একটা যখন লাস্ট প্রোভাইড কোয়েশ্চেন করব। করি স্যার। স্যার সাপোজ এই যে হেবা দলিল বা হেবা বিল আওয়াজ দলিল, আমি যে কোনো দলিলে আমি স্যার জমির দাম 5 লাখ টাকা, আমি লিখে দিলাম যে হেবা বিল আওয়াজ, আমি তার সাথে 5,000 টাকার বিনিময় করতেছি, সেক্ষেত্রে তো স্যার আমার রেজিস্ট্রি ফি বেঁচে যাচ্ছে। এক্ষেত্রে কি স্যার সরকার বা ল্যান্ড অফিস এখন ওরা এসে আমাকে তদন্ত করতে পারে না? কোনো কিছুর অসঙ্গতিপূর্ণ করবেন না। 5 শতক জমির দাম 5,000 টাকা কেন লিখবেন আপনি? এমন ভাবে লিখবেন যেটা হচ্ছে যে আপনার দলিল বাতিল না হয়ে যায়। আপনি কনসিস্টেন্ট রাখবেন। আপনি কেন 5 শতক জমি 5,000 লিখবেন ভাই? স্যার আমি স্যার আপনার টাকা শ্রেণী তো দিয়ে দেওয়া দিলাম লাগছে স্যার না। ওই যে হেবা বিল আওয়াজ। তো হেবাবিল এটা আমি আওয়াজ দিচ্ছেন আপনি হেবাবিল আওয়াজ দিচ্ছেন, এটা তো আপনি দিচ্ছেন, আপনি আপনার আমি আপনাকে একটা জায়নামাজ দিলাম বা কোরআন শরীফ দিলাম, আপনি বিনিময়ে প্রপার্টি দিলেন, তা আপনি কি দিচ্ছেন সেটা লেখার দরকার নেই। আমি আপনাকে যে প্রপার্টি দিচ্ছি সেটা আমি বিক্রি করছি, ওইভাবেই আপনার পরিমাণটা লিখবো। বুঝছেন কিনা? আমি হেবাবিল আওয়াজই লিখবো, ওকে, কিন্তু মূল্যটা কিন্তু ওখানেই লিখবো। কিন্তু 7 নম্বর কলাম, ওই যে 25 বছরের মালিকানার ধারাবাহিক একটা বিষয় থাকে না দলিলে, 7 নম্বর কলামে, ওখানে কিন্তু আমি বর্ণনা করে দেবো মিস্টার অমুক, আমি আরএস বা সিএস রেকর্ডীয় মালিক, এত শতাংশ জমি মালিক, বর্তমান ভোগ দখলে আছি। উক্ত জমি ভোগ দখল থাকা অবস্থায় আমি মিস্টার রহিমের কাছে হেবাবিল আওয়াজ দলিল মিলে দান করলাম। এবার মিস্টার রহিম আম, বর্তমানে হেবাবিল আওয়াজ দলিল এত নম্বর দলিল মূলে এত নং তারিখে ভোগ দখলে আছে, যার হচ্ছে যে আরএস মিউটেশন নম্বর এত, বিএস মিউটেশন এবং খতিয়ান এবং জোট নম্বর এত। ব্যাস হয়ে গেল। বিষয়টা বুঝছেন? আপনি ওখানে আহ দলিলের প্রকৃতির জায়গায় হেবাবিল আওয়াজ এবং মূল্য, তো দলিলের যে মূল্য সেটা কম বেশি করে কিন্তু ওখানে লিখতে হবে, এবং 7 নম্বরের কলামের ভিতরে এটার মালিকানার ধারাবাহিকতা লিখতে হবে। আমি একটু পরে এটা বলে দেব। এতটুকু বুঝছেন কিনা বলেন? জি আপনাদের তো আসলে আপনারা খুব এক্সপার্ট, আপনাদের তো খুব কম সহজেই বুঝে যাওয়া উচিত। তা এখন 3 নম্বরে আমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে দলিলের গ্রহীতা। দলিলের গ্রহীতা একজন হতে পারে, দুইজন হতে পারে, চারজন হতে পারে, অনেকজন হতে পারে, 20 জন হতে পারে, তাই না?
তো প্রথমে আমরা দলিল গ্রহীতা লিখবো, দলিল দাতা কিন্তু না, খেয়াল করবেন। দলিলের এই সমস্ত 2 নম্বর পর্যন্ত এই সমস্ত টার্ম লেখার পরে আমরা কিন্তু দলিলের গ্রহীতা, দলিলের গ্রহীতার নাম, অর্থাৎ যে গ্রহীতা মানে যে জমিটা বিক্রি করছে, তাই না? গ্রহীতা কি বিক্রি করছে না ক্রয় করছে বলেন? যে ক্রয় করছে। দলিলের গ্রহীতা ক্রয় করছে, তাই না? নাকি বিক্রি করে? কোনটা? ক্রয় করছে। ক্রয় করছে। তাহলে বিক্রি করে তাহলে দলিল ক্রয় করছে। তাহলে আমরা দলিলের গ্রহীতা নাম লিখবো, তার পিতার নাম, তার স্বামীর নাম, মাতার নাম, বা তার A to Z, জন্ম তারিখ, ধর্ম, পেশা, এভরিথিং আমরা লিখবো, সাথে মোবাইল নম্বরটাও লিখে দেব। এই এবং ডান পাশে কি থাকবে? তার ছবি থাকবে। দেখেন, সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ক্লিয়ার? এবং ছবির মহিলাদের নিচে ক্ষেত্রে কি স্যার পিতার নাম এবং স্বামীর নাম উভয়টা লিখতে হবে? না, এখানে আহ, যদি রহিমা বেগম থাকে তাহলে পিতার নাম, আপনারা চাইলে পিতার নাম লেখা ভালো, বুঝছেন? একটা দলিলে পিতার নাম এবং স্বামীর নাম লেখা ভালো, অবশ্যই লিখবেন। আমি রেকমেন্ড করবো লিখবেন, লেখা উচিত। মাতার নাম না লেখেন, পিতা এবং স্বামীর নাম লিখতে হবে। আর সম্পূর্ণটা লেখাই ভালো আসলে। দলিলটা যদি ভালো দলিল হিসেবে আপনি নিজেকে এস্টাবলিশ করতে চান দলিলটাকে, তাহলে আমি মনে করি সবকিছু লেখাই ভালো। মাতার নাম আপনার থাকলে লিখবেন না কেন? অবশ্যই লিখবেন। আর এই যে যে ছবি, এই যে যে ছবি, ছবি দিবেন, ছবির নিচে কিন্তু একটা সিগনেচার থাকবে, ঠিক আছে? এবং এই যে প্রত্যেকটা দাতা, এই 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 জায়গাটা কিন্তু সিগনেচার থাকবে, দলিলের উপর তাদের নাম থাকবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল দলিল একটু পরে দেখাই দেবো, রিয়েলিস্টিক দলিল, তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। তাহলে দেখেন, 3 নম্বর দলিল গ্রহীতা, দেখেন দলিল গ্রহীতা, জাতীয়তা পরিচয়পত্র, এটা এই ছক আকারে এটা লেখার দরকার নেই। এই যে আমি যেভাবে বললাম সেভাবে লিখবেন, কিন্তু এই ছকটা দরকার নাই। ওকে? তারপরে 4 নম্বর দলিল দাতা, তার নাম, মাতার, তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ধর্ম, পেশা বাংলাদেশি, জাতীয় পরিচয়পত্র, নিচে মোবাইল নাম্বারটাও কিন্তু দিয়ে দেবেন, এবং তার ছবি এবং পাসপোর্ট সাইজেরই আর কি। এটা হচ্ছে দলিল দাতা, সরি, দেখছেন? দাতা, একজন দলিল গ্রহীতা, একজন দলিল দাতা। 4 নম্বরে যে দলিল দাতা, অর্থাৎ দলিল গ্রহীতা কিন্তু একাধিক হতে পারে এবং দলিল দাতাও একাধিক হতে পারে, তাই না? তো দেখলাম ওই পাশে দেখলাম দলিল 3 নম্বরে দলিল দাতা, 4 নম্বরে দলিল গ্রহীতা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন তো? স্যার দলিল দাতা, জাতীয়তার বদলে স্যার এই জাতীয় পরিচয়পত্রের নম্বরের বদলে কি পাসপোর্ট নম্বর দেওয়া যাবে? আপনারা যা যা ইনফরমেশন চান ভাই সব দিতে পারবেন ভাই, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, দলিল দাতার মানে নাম, বাবার নাম, মাতার নাম, হ্যাঁ, স্বামীর নাম, এইগুলা, জন্ম তারিখ অবশ্যই, ধর্ম, পেশা, এতটুকু মাস্ট। জাতীয় পত্রে, জাতীয় পরিচয়পত্র দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এইটা মাস্ট, এবং মোবাইল নাম্বার দিতে হবে। তবে জাতীয় পরিচয়পত্র রিসেন্ট দলিলগুলো তো দেখি খুব বেশি দিচ্ছে আর কি, আমার মনে হয় আগেও দিয়েছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র দেওয়া উচিত আপনাদের, ডেফিনেটলি দেওয়া উচিত আমি মনে করি। ওকে, তাহলে দাতা বুঝলাম, গ্রহীতা বুঝলাম। এবার দেখেন 5 নম্বর কলামে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনার যে প্রপার্টিটা সেল হচ্ছে, সেই প্রপার্টিটার মালিক, এই প্রপার্টির জন্য কোনো পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা, আম মুক্তারনামা, যেটা বলে পাওয়ার অফ অ্যাটর্নি, মানে কি আম মুক্তারনামা। অর্থাৎ মনে করেন আপনি বিদেশে থাকেন, তো বিদেশে থাকে তো আপনি, আপনার এই জমিটা আপনি দেখভাল করতে পারেন না বা করার সুযোগও নাই, তো আপনার জমিটা মনে করেন আমি দেখভাল করি। এখন যে পাওয়ার দলিল করে নেয়, সেই পাওয়ার দলিলের কন্ডিশন থাকে, আমি ওই জমি বিক্রি করার স্বাধীনতা আমার আছে কিনা, ওই জমি নিয়ে বিরোধী মামলা মোকদ্দমা করতে পারবো কিনা, A to Z অনেকগুলো বিষয় থাকে এখানে। তো ওই জন্য 5 নম্বর কলামে যেটা, ক্ষমতাপ্রাপ্ত অ্যাটর্নি বা প্রতিনিধি, অভিভাবক, নাম, ঠিকানা, বিবরণ, অর্থাৎ যদি এই দলিলের যদি কোনো পাওয়ার থাকে, কোনো প্রতিনিধি থাকে, তাহলে তার নাম লিখতে হবে, বা তার পরিচয় A to Z। তার পরিচয়টা কেমন? এই যে এই আমরা যেমন দাতা বা গ্রহীতার নাম যেমন লিখেছি, ঠিক এমন ভাবে ডিসক্রিপটিভ ভাবেই তার পরিচয়টা লিখতে হবে, কিন্তু এখানে না, এখানে শুধু প্রযোজ্য থাকলে প্রযোজ্য, 5 নম্বর কলামে ডিটেল লিখতে হবে না। যদি কোনো পাওয়ার থাকে তাহলে প্রযোজ্য অথবা প্রযোজ্য নয়, 5 নম্বর কলামে, ঠিক আছে? আর 6 নম্বর কলামে পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ যেই কোনো ব্যক্তি যদি এই দলিলে পাওয়ার দেওয়া থাকে, তাহলে ওই যে দাতা গ্রহীতার যেভাবে সব ডিটেল লিখেছে না, 6 নম্বরে তার ডিটেল লিখতে হবে।
কে বোঝেন নাই আমাকে একটু বলেন তো এবার। 5 আর 6। আর একবার একটু রিপিট করলে ভালো হয়। আমি বললাম যে 5 নম্বর কলামে যদি কোনো দলিলের পাওয়ার কেউ থাকে, মানে আম মুক্তার নামা থাকে, মনে করেন যে আমি বিশাল ব্যস্ত একজন মানুষ, আমার প্রপার্টি আমি দেখভাল করতে পারি না, আমি আপনাকে নিযুক্ত করলাম যে আমার সম্পত্তি আপনি, আপনাকে একটা পাওয়ার দলিল করে দিলাম। ওই দলিলের ভিতরে কন্ডিশন দিয়ে দিলাম যে আপনি চাইলে আমার হয়ে আপনি জমি বিক্রি করতে পারবেন, এই জমি মেইনটেনেন্স করতে পারবেন, এই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে আপনি দেখভাল করতে পারবেন। আমার তো সময় নেই, আমি দেশের বাইরে থাকি বা বাংলাদেশে থেকে, আমি খুব ব্যস্ত, আমি জমি মেইনটেনেন্স করতে পারছি না, তো আমার জমিটা আপনি, পাওয়ার মানে কি, মূলত কেয়ারটেকার আপনি, আপনি জমির রক্ষণাবেক্ষণ করছেন, মানে মূল মালিকের অবর্তমানে আপনি মালিক। আপনাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, আপনি বিক্রিও করতে পারবেন, এই জমি নিয়ে মামলা মোকদ্দমা হলে আপনি মামলাও করতে পারবেন। এখন এই জমির উপরে আপনি যে জমিটা পারচেস করা হচ্ছে, সেই জমিতে কোনো পাওয়ার আছে কিনা, অর্থাৎ কোনো আমোক্তারনামা আছে কিনা, প্রযোজ্য আছে কিনা, তাহলে যদি থাকে তাহলে প্রযোজ্য, আর না থাকলে প্রযোজ্য নয়। আর 6 নম্বর কলামে যদি কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে ওই পাওয়ার ব্যক্তির দাতা গ্রহীতা যেভাবে আমরা লিখেছি, নাম, ঠিকানা, বাবার নাম, মাতার নাম, হ্যাঁ, তারপরে গ্রাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, এরকম যেমন লিখছে না দাতা গ্রহীতার ক্ষেত্রে যে ইনফরমেশন, 7 নম্বর কলামে যেও যদি কোনো ব্যক্তি পাওয়ার থাকে, তাহলে ওর ইন ডিটেল লিখতে হবে আমাদের এইভাবে। আর যদি এই জমিতে কোনো পাওয়ার যদি না থাকে, অর্থাৎ দাতা যে ব্যক্তির সম্পত্তি দিয়েছে সেই রক্ষণাবেক্ষণ বা দেখভাল করে সেই মালিক, তাহলে প্রযোজ্য নয় লিখবেন, কারণ তো পাওয়ার দেওয়াই হয় নাই। বেসিক্যালি 7 নম্বরটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ 7 নম্বর পয়েন্টটা দিয়েই আমরা ভেটিংটা করি, অর্থাৎ লিগ্যাল ভেটিং বা লিগ্যাল ড্রাফটিং যেটাকে আমরা বলি। 7 নম্বর কলামটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি মালিকানা চেন। মনে করেন যে এই প্রপার্টিটা এখন বর্তমানে মালিক আমি, তো আমার পূর্বে আমি মনে করেন RS রেকর্ডীয় মালিক, তো এই জমিটা আমার পূর্বে CS এ মালিক ছিল কে, কোন দাগে কোন খতিয়ানে মালিক ছিল, তার কয় সন্তান ছিল, তারা কিভাবে সম্পত্তি পাইছে ওর বাপের কাছ থেকে, CS থেকে যে ব্যক্তি S এর রেকর্ডীয় মালিক হয়েছে সে কিভাবে মালিক হয়েছে, কোন দলিল মূলে মালিক হয়েছে, তারপরে S এ যে মালিক তার কাছ থেকে RS যে আমি বর্তমানে কিনতে চাচ্ছি, তো আমি কিভাবে পাচ্ছি তার কাছ থেকে, কোন দলিল মূলে পাচ্ছি, ঠিক আছে, এখানে মিউটেশন নম্বর কত, A to Z, মানে বেসিক্যালি মালিকানার ধারাবাহিক বিবরণী। এই 7 নম্বরটা আপনাদের ক্লিয়ার হবে তখনই যখন আমি ভেটিং করাবো, আপনাদের লিগ্যাল ভেটিং এর প্র্যাকটিক্যাল যখন ক্লাস হবে, অর্থাৎ মালিকানা চেন কিভাবে আমরা তৈরি করব, ওই ক্লাসে আপনারা কিন্তু 7 নম্বর পয়েন্টটা আরো ক্লিয়ার হবেন। শুধু এতটুকুই জেনে নেন, 7 নম্বরটা মালিকানা চেন, অর্থাৎ মালিকানার ধারাবাহিক বিবরণী। আপনি কিভাবে এই সম্পত্তির মালিক হয়েছেন, ঠিক আছে, আপনি কিভাবে কার কাছ থেকে সম্পত্তির মালিক হয়েছেন সেটার বিবরণী, এবং যেহেতু দলিলটা আমার, আমি কিনতে যাচ্ছি, এখন আমি ফাইনালি কোন দলিল মূলে কিনছি আপনার কাছ থেকে কিভাবে, সেটা আমার বক্তব্যের ভিতরে থাকবে এই 7 নম্বর কলামে। এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে ভেটিং ক্লাস পর্যন্ত। এখন এই 7 নম্বরে আরো কিছু কিছু বক্তব্য থাকে, সেটা হচ্ছে দেখেন সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্য, অর্থাৎ আমি কেনই সম্পত্তি বিক্রি করতে চাচ্ছি, আমার নগদ টাকা বিশেষ প্রয়োজন হওয়ার জন্য, এই কথাগুলো আমি যেভাবে লিখেছি এভাবেই লিখবেন। আমার এখন তো প্রয়োজনীয় পারিবারিক ব্যয় নির্ধারণের জন্য নগদ টাকায় বিশেষ প্রয়োজন হয়, নিম্ন তফসিলে বর্ণিত সম্পত্তিতে আপনার নিকট বিক্রয় করছি, এটা কোনো এডিট করার দরকার নাই, বা আমি যে কপিটা দিয়ে দিব ওই কপিতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনারা জাস্ট তুলবেন, এগুলো কোনো এডিট করার দরকার নেই। এবং দেখেন এর সাথে আরো একটা কথা আছে যে সম্পত্তির দখল, ইজমেন্ট, সত্ত্ব বা স্থানান্তরের সম্পর্কে উল্লেখযোগ্য মন্তব্য। ইজমেন্ট রাইট, যেটা আমরা যারা এখানে অ্যাডভোকেট আছি বা আইনের ছাত্রছাত্রী যারা আছি তারা আমরা জানি যে এই বিষয়টা সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা আছে তামাদি আইনের কত ধারায়, কে বলবে, কে বলবে,
26 ধারায়, আবার ইজমেন্ট অ্যাক্ট একটা আছে, ইজমেন্ট অ্যাক্টের 4 ধারায় বলা আছে, অর্থাৎ আপনি যেই সম্পত্তির প্রকৃত মালিক, আপনি যে কোনো বাধা বিঘ্ন ছাড়াই দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ব্যবহার করে স্বাধীনভাবে এই সম্পত্তি আপনি বিক্রি করতে চাচ্ছেন, সেটার বর্ণনা এখানে জাস্ট লিখতে হবে, নাথিং বাট এলস। আপনারা একটু পড়ে নিয়েন, এটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন, বা আমি যে আপনাদের যে আফটার ক্লাস যেটা আপনাদের প্রোভাইড করা হবে সেটাও আপনি দেখে নেবেন। কমন কথা এইগুলো, জাস্ট যে দলিলই হোক না কেন সেম কথা, সেম, এগুলো কোনো এডিট করার দরকার নাই। এবার 8 নম্বর কলামটা ইম্পর্টেন্ট, যে একাধিক ক্রেতা বা গ্রহীতার ক্ষেত্রে ক্রয়কৃত বা অর্জিত জমির হারাহারি মালিকানার বিবরণ। এই হারাহারি মালিকানার বিবরণ মানে কি? কেউ কি বলবে? কেউ কি জানে এখানে হারাহারি মানে কি? কে কতটুকু ক্রয় করতেছে? রাইট, এক্স্যাক্টলি। হারাহারি মানে কার কতটুকু অংশ, কে কতটুকু ক্রয় করছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ সফল শর্মা। সফল শর্মা ভাই, কোথায় থাকেন আপনি? দিনাজপুরে স্যার। দিনাজপুরে থাকেন, আচ্ছা। তো তারপরে তাহলে কে সুফল। কতটুকু অংশ, যে এই যে রহিমা বেগম, এই রহিমা বেগম হচ্ছে যে ক্রেতা, ক্রেতা তাই না? রহিমা বেগম কি ক্রেতা না দাতা? ক্রেতা। ক্রেতা। অর্থাৎ হারাহারি অনুযায়ী সে এতটুকু অংশ জমি কিনতেছে, 13.50%। ঠিক আছে, মালিকানা পেয়েছে বা সে ক্রয় করছে, বর্তমান সে মালিক হবে, হবু মালিক। এই জন্য লিখেছি রহিমা বেগম 13.50% জমি। 8 নম্বরটা ক্লিয়ার হয়েছে? এবার 8 নম্বরটা আপনার, মানে আপনি কতটুকু কিনছেন আপনার। আর 9 নম্বরটা হচ্ছে যে বিক্রেতার হারাহারি। 8 নম্বরটা হচ্ছে যে ক্রেতার হারাহারি, সে কতটুকু অংশ কিনতেছে, তার নাম এবং কতটুকু অংশ। আর বিক্রেতার হারাহারিটা একটু দেখেন, তাহলে খেয়াল করবেন। এই দেখে আসেন যে এই জমিটা বিক্রি করছে কে? মোহাম্মদ ইমরান হোসেন কতটুকু সম্পত্তি বিক্রি করছে? 13.50%। ক্লিয়ার হয়েছে? 8 আর 9 এর মধ্যে পার্থক্য কি? 8 নম্বরটা আপনি কতটুকু অংশ কিনছেন আপনার হারাহারি, ঠিক আছে, হারাহারি মালিকানার বিবরণ। আর 9 নম্বরটা বিক্রেতার হারাহারি বিবরণ, অর্থাৎ তার নাম কি, সে কতটুকু অংশ বিক্রি করছে। 8 আর 9 বোঝেননি? এখানে এমন কেউ সহৃদয়বান ব্যক্তি আছেন কিনা একটু জানান তো। স্যার যেটা বুঝছেন? বলছেন স্যার বুঝছি, বাট কোশ্চেন ছিল যে স্যার যদি একাধিক ব্যক্তি হয়, বিক্রেতা লিখবেন, এবং ক্রেতা। একাধিক ব্যক্তি হলে লিখবেন, সিম্পল, একাধিক ব্যক্তি হলেও লিখবেন। যদি দলিলে যদি একাধিক ব্যক্তি থাকে, তাহলে ওই হারাহারিতে আহ যেই কয়জন বিক্রি করছে সেই কয়জন, মানে যারা যারা বিক্রি করতেছে তাদের নাম এবং শতাংশ 10 নম্বর কলামে লিখবেন। Yes, sir. এবং আপনি ক্রেতা, কতটুকু অংশ আপনি কিনতেছেন, ঠিক আছে, এই দলিল মূলে। তাহলে এটা হচ্ছে ক্রেতার হারাহারি, এটা হচ্ছে ক্রেতার হারাহারি। তাহলে একজন যদি, এরকম হতে পারে না 4 জন একজনের কাছে বিক্রি করছে, আবার 4 জন 4 জনের কাছে বিক্রি করছে, হতে পারে না? আপনি যদি কোনো একটা সম্পত্তি পারচেস করতে চান, আপনি 5 জনের কাছ থেকেও কিনতে পারেন না, অর্থাৎ 5 জি। জন কিন্তু তাহলে দাতা, 5 জন কি দাতা। দাতা। আবার আপনি 20 জনের কাছ থেকে একটা দলিল মূলে সম্পত্তি কিনতে পারেন না, তাহলে 20 জন কি হচ্ছে দাতা। ক্লিয়ার? এবার গ্রহীতা একজনও হতে পারে, আবার একাধিক জনও কিন্তু গ্রহীতা হতে পারে। তাহলে 8 নম্বরের ক্ষেত্রে যদি গ্রহীতা একজন হয়, তাহলে আমরা একজন গ্রহীতার হারাহারি লিখবো, একাধিক গ্রহীতা হলে একাধিক গ্রহীতার হারাহারি লিখবো। এবং 9 নম্বরে যারা বিক্রেতা, একাধিক যদি বিক্রেতা থাকে তাহলে একাধিক বিক্রেতার হারাহারি, একজন হলে একজন ব্যক্তির হারাহারি। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? আমরা স্যার। কিন্তু মোটামুটি আমরা কিন্তু মোটামুটি দলিল লেখা অর্ধেক শিখে ফেলেছি। কি পারবেন না? পারবো স্যার। ইনশাল্লাহ পারবো পারবেন স্যার। কিনা? আমি সবার কাছ থেকে এটা আওয়াজ চাচ্ছি, সবাই কি মোটামুটি যত পর্যন্ত আমি আপনাদের মোটামুটি আমরা আসছি এই পর্যন্ত কি আমরা লিখতে পারবো প্র্যাকটিস করলে? পারবো। সবাই? জয়নাব, তারপর মেহেদী হাসান, মাহাদি হাসান ভাই, নাফিসা, জি স্যার, পারবো জি স্যার। স্যার পারবো।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে 10 নম্বরটা, এই 10 নম্বরটা হচ্ছে দলিলের তারিখ, সম্পাদনের তারিখ। এই 10 নম্বরটা বেসিক্যালি একদম দলিলের প্রথমের পৃষ্ঠার বাম কর্নারে লেখা থাকে দলিলের তারিখ, অর্থাৎ এই যে ফ্রন্ট পেজের এই কোণটাই, এই নিচের দিকে লেখা থাকে দলিলের তারিখ লেখা থাকে, এখানেও থাকে, উপরের দিকেও থাকে। তো এখন অনেকেই আসলে দলিলগুলো অনেকভাবে ফটোকপি হয়, তো এত বেশি ফটোকপি হয়, যখন আপনি এই দলিল নিয়ে যখন কোনো ভেটিং করতে যাবেন বা আপনি দলিল পরবর্তীতে আরেকজন কিনতে যাবে, সে কিন্তু দলিলের তারিখ প্রথম পেজে খুঁজে নাও পাইতে পারে, এত ফটোকপি হতে পারে যে দেখা যাচ্ছে না, তারিখ বুঝতে পারছে না। তখন আপনারা এই 10 নম্বর কলামে চলে যাবেন, অর্থাৎ সম্পাদনের তারিখ। অর্থাৎ সম্পাদনের তারিখ বাংলা এবং ইংরেজিতে, অর্থাৎ বাংলা 18ই মাঘ 1427 বঙ্গাব্দ এবং ইংরেজি 1-2-2021। তার মানে এই দলিলটার তারিখ কত ছিল বলেন তো? 1-2-2021। তাহলে আমরা যদি প্রথম পেজে যদি বুঝতে সক্ষম না হই, তাহলে কি আমরা দ্বিতীয় পেজে, অর্থাৎ দ্বিতীয় পেজে বলছি, এই 10 নম্বর কলামে যে কি আমরা বুঝতে পারবো? অবশ্যই পারবো স্যার। থ্যাংক ইউ। আমাদের দলিল কিন্তু প্রায় শেষ, আমাদের দলিল কিন্তু প্রায় শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জাস্ট সম্পত্তির একটা তফসিল করা, সম্পত্তির তফসিল করা। এই জায়গাটা আমাদের শুধুমাত্র দেখেন কোন কোন বিষয়গুলো থাকবে, যে জেলার নাম 11 নম্বর কলামে দেখেন, জেলা, মৌজা, এই তারপরে খতিয়ান নম্বর, ইউনিয়ন নম্বর। এটা আপনারা চাইলে উপরে এই যে আমি যেভাবে কাট করে দিয়েছি, যেটা আপনারা চাইলে এই যে যেমন জেলা, থানা, ইউনিয়ন, খতিয়ান, আপনারা চাইলে উপর দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ আপনাদের বেসিক্যালি জমির তফসিল হতে গেলে কি, যেমন একটা তফসিল থাকে, এই তফসিলে এখানে জেলা, এখানে মৌজার নাম এইভাবেও দিতে পারেন, এখানে দাগ নম্বর, এখানে খতিয়ান নম্বর, হ্যাঁ, এইভাবে উল্লেখ করতে পারেন। এক সাইডে যদি খতিয়ান আরএস খতিয়ান থাকে, তারপর বিএস খতিয়ান থাকতে পারে, এখানে এই সাইডে আরএস দাগ থাকতে পারে, বিএস দাগ থাকতে পারে। তো আপনারা আপনাদের মতো তফসিল যে কোনো ভাবে আপনারা চাইলে দিতে পারেন, তফসিলে কোনো সমস্যা নাই, আপনারা চাইলে যে কোনো ভাবে দিতে পারেন। বেসিক্যালি আমাদের যেটা 12 নম্বর হচ্ছে যে চৌহদ্দির বিবরণ, 12 নম্বরটা। তো এই 12 নম্বরে চৌহদ্দি, আপনি যে সম্পত্তি বিক্রি করছেন তার একটা চৌহদ্দি তৈরি করতে হবে। চৌহদ্দির বিষয়টা বলি, যে আমি দেখেন এখানে লিখেছি বা এখানে লেখা আছে উত্তরে 1250 নম্বর দাগ, দক্ষিণে নিজ, পূর্বে ভিন্ন সিট এবং পশ্চিমে সরকারি রাস্তা। আমি এইটা একটু ক্লিয়ার করে দিই, যে আমার যে সম্পত্তিটা, সেই সম্পত্তির দক্ষিণে কি বলেন তো? নিজ। দক্ষিণে নিজ মানে কি? আমার এই সম্পত্তিটা দক্ষিণে, মানে আমার যে সম্পত্তিটা আমি বিক্রি করতে চাচ্ছি সেটা হতে পারে দক্ষিণে, অর্থাৎ নিজ আমার এই প্রপার্টিটা, ঠিক আছে, যেটা আমি এখন বিক্রি করে দিলাম। এই সম্পত্তির উত্তরে রয়েছে 1250 নম্বর দাগ, তারপরে পূর্বে রয়েছে ভিন্ন আরেকটা সিটের সম্পত্তি, এবং পশ্চিমে রয়েছে সরকারি রাস্তাটা। আপনারা চাইলে এইভাবে এইভাবে নকশা করে দিতে পারেন, যে উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি। এটার সাথে একটা ম্যাপ দিতে হবে, এটা সার্ভেয়ারের কাছ থেকে নিতে হবে, আপনার জমির যে ম্যাপ, এটা আপনারা এই যে চৌহদ্দির সাথে আপনারা অ্যাটাচমেন্ট করে দিবেন, তাহলে খুব ভালো হবে। এটা স্ক্যান করে বসায় দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম কিনা? আপনাদের যে সম্পত্তির যে প্রত্যেকটা জমির একটা করে ম্যাপ থাকে না, জি থাকে স্যার। কিনা? এটা স্যার। আপনারা ওই দাগ নম্বর ধরে যে কোনো একটা সার্ভেয়ারের কাছ থেকে আপনারা ম্যাপটা নিবেন, ছোট্ট করে এটা প্রিন্ট আউট করে আপনারা এটা কম্পিউটারে ভাবে স্ক্যান করে এটা ওই চৌহদ্দি যেভাবে খুশি সেভাবে আপনারা এইভাবেও লিখতে পারবেন। আবার আমি যেভাবে বললাম, চৌহদ্দি মানে আপনার সম্পত্তির চারিপাশে মূলত কারা কারা আছে, হ্যাঁ, এটা লেখার পরে এর নিচে এই ম্যাপটা কিন্তু আপনারা আপলোড করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়, স্যার, যেটা আমি এই সবসময় করি। এই কাজটা আমি করি স্যার, হ্যাঁ, সার্ভেয়ারের কাজ।
হ্যাঁ, যেটা সবসময় আমিও করি, এই দলিল এটা আমি দিয়ে দিই সবসময়, দিলে দলিলটা খুব ভালো হয়, কিন্তু এটা আপনারা করবেন, আই রিকমেন্ড ইউ, এটা আপনারা করবেন, তাহলে কিন্তু দলিল কিন্তু আমাদের প্রায় শেষ। এখন দেখেন 13 নম্বরে সম্পত্তি আর হস্তান্তরের পরিমাণ, আমরা কতটুকু সম্পত্তি হস্তান্তর করছি, আমরা দলিলের প্রথমেই কিন্তু লিখেছিলাম 13.50% জমি। তো আমাদের 13 এবং 14-তে আমাদের সেম জিনিস, পরিমাণ লিখবো সম্পত্তির, এবং 14-তে যে আমরা কি লিখলাম, কত টাকায় বিক্রি করছি, যেটা প্রথম পেজেই কিন্তু আছে, দলিলের প্রথম পেজে। এবং এই যে 15 নম্বরে এখানে সম্পত্তির হাত নকশা বা পরিমাণ, আপনারা এই যদি 14 নম্বরে যদি 12 নম্বরে চৌহদ্দির সাথে যদি নকশা দিয়ে দেন, তাহলে 15 নম্বর আর দরকার নাই। আর আপনারা যদি ওখানে শুধু মনে করেন যে আপনারা যে ইয়েটা দিবেন, শুধু চৌহদ্দিটা দিবেন, আর চাইলে এই পাশে যে শুধুমাত্র হাত নকশার জন্য আপনারা একটা ইয়ে করতে পারেন, জায়গা রাখতে পারেন, কোনো বিষয় না। আপনার চাইলে একসাথেও চৌহদ্দির সাথে দিতে পারেন, আপনার চাইলে আলাদাও দিতে পারেন। এবার এই বিষয়গুলো কোনো কোনো দলিলে থাকে, থাকে না। কৈফিয়ত বা দলিল সম্পর্কে যদি কোনো কৈফিয়ত থাকে প্রযোজ্য, যদি না থাকে নাই, আপনারা এগুলো অ্যাভয়েড করবেন, যে এগুলো আসলে সব দলিলে থাকে না। যদি চান বা কৈফিয়ত দলিল সম্পর্কে যদি কোনো রকম যদি কোনো ডিসপিউটেড বিষয় থাকে, এখানে আপনারা বলতে পারেন, বা কৈফিয়ত থাকলে বলবেন। আর আমাদের কিন্তু দলিলের কাজ শেষ, এখন শুধু আমরা সাক্ষী, দলিলের সাক্ষী অর্থাৎ দলিল দাতার স্বাক্ষর এবং দলিল গ্রহীতার স্বাক্ষর, দলিল দাতা এবং গ্রহীতার স্বাক্ষর এবং তাদের নাম ঠিকানা, ঠিক আছে, স্যার, দলিল কিন্তু শেষ। বর্তমান দলিল যে ফিট লিখতেছে, ফিটটা কোথায় লিখবো? বুঝি না। ফিট বসাচ্ছে যে উত্তরে এত ফিট, দক্ষিণে এত ফিট, পূর্বে এত ফিট, এটা পশ্চিমে ওই এত যে ফিট। চৌহদ্দির মধ্যে লিখবেন, চৌহদ্দি। চৌহদ্দির মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন উত্তরে 1252 দাগ, এখানে আমি দেখেন একটা দিয়েছি না, আপনাদের শেয়ার করেছি, খেয়াল করছেন না? এই দেখেন, এই দেখেন, দেখছেন? আপনারা চৌহদ্দির মধ্যে এগুলো দেবেন। আর ওখানে যদি আপনারা ম্যাপ দিয়ে থাকেন, তাহলে 15 নম্বরটার দরকার নেই। তো আপনারা যদি একটু মনে করেন দলিলটা বড় করবো, সুন্দর করবো, তাহলে এখানে চাইলে ম্যাপ দিয়ে দিতে পারেন। তাহলে 17-18 কিন্তু আমরা বুঝে গেছি। এখন আমাদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, শনাক্তকারীর নাম আর স্বাক্ষর, দুইজন করে শনাক্তকারীর নাম রাখলেন, স্বাক্ষর দিলেন, আর কোনো কিছুই নাই। এখন শুধু এই হলফনামা দিতে হবে। হলফনামা এখানে যেভাবে আছে সেভাবে আপনারা তুলে দেবেন, আমি যেভাবে লিখছি এটা তুলে দিলেও হবে। শুধুমাত্র এই যে এখানে আহ পরিবর্তন করতে হবে, যে হলফকারীর স্বাক্ষর, পিতার নাম, বাবার নাম, ঠিকানা, আর এইগুলো সব কিন্তু এক, এগুলো কিন্তু আইন, এগুলো চেঞ্জ করার মতো ইয়ে নাই। আর এইভাবেই আপনারা সুন্দর করে একটা দলিল আপনারা লিখতে সক্ষম হবেন, জাস্ট প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইবার বলেন, আমি এই দলিল নিয়ে আমি কিন্তু আপনাদের A to Z একেবারে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আপনারা কে বোঝেন নাই আমাকে একটু বলেন, আমি তার জন্য সেই জায়গা থেকে রিপিট করব। তারপরে আমি এখন মেন দলিলে কিন্তু যাব। এখন আপনাদের অরিজিনাল দলিলটা আমি দেখাবো, দেখানোর পরে আমি ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের এডিটেবল একটা কপি দিয়ে দেবো, এর আগেও বলেছি যে এরপরে এডিটেবল কপি দিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এডিট করে করে। এখন যে পর্যন্ত আলোচনা করলাম, আপনারা কি বোঝেন নাই আমাকে একটু জানাবেন, 1 by 1 সবার স্যার, কথাই শুনবো, বলেন। আর কৈফিয়ত শব্দটা আমি বুঝতে পারিনি, ওটা যদি আরেকটু রিপিট করতে, যে তাহলে কৈফিয়ত বাদ দিয়ে দেন, এত কৈফিয়ত বাদ দিয়ে দেন, দরকারই নাই। কৈফিয়ত মানে কোনো লাইবিলিটিস, সেই সম্পত্তি। কৈফিয়ত মানে কি বলেন তো, আপনারাই বলেন, কেউ একজন বলেন তো দেখি, কার মাথায় বুদ্ধি আছে। কৈফিয়ত মানে কি বলেন? যদি দলিলে ভুলভ্রান্তি থাকে সেটা আর কি করে ফেলতে পারে, ভুল নতুন করে ভ্রান্তি হতে পারে, করতে হবে না। দলিল নিয়ে, বেসিক্যালি দলিল নিয়ে মন্তব্য, দলিলের মন্তব্য, বুঝছেন? ভুল মানে দলিল সম্পর্কে আপনারা কৈফিয়তটা বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ম্যান্ডেটরি থাকাই লাগবে তা কিন্তু নাই। কৈফিয়ত মানে দলিলের কৈফিয়ত মানে দলিল নিয়ে কোনো মন্তব্য আছে কিনা সেইটা লিখবেন, তাছাড়া কিছুই না। আপনার কৈফিয়তটা বাদ দিয়ে দেন ভাই, এটা কমপ্লেক্স হয় অনেক সময়, বাদ দিয়ে দেন, এটা কোনো সমস্যাই নাই, দলিলের সাথে দরকারই নাই কৈফিয়তটা। এছাড়া আর কোনো সমস্যা? ওকে, তাহলে আমি একটু সবার কাছে যাইতে যাচ্ছি। নাফিসা, আপনি দলিল নিয়ে আপনার কোনো ঝামেলা হচ্ছে কিনা, যতটুকু বোঝাইলাম বুঝতে পেরেছেন কিনা? জি জি স্যার, বুঝতে পেরেছি। কোনো সমস্যা হচ্ছে?
না, আপাতত নেই কোনো সমস্যা, আমি বুঝতে পেরেছি সবই। আচ্ছা, মেহেদী হাসান ভাই। স্যার এখানে আমার একটু জানার ছিল যে এখানে আমরা যে হারাহারি বন্টনটা করছিলাম, এখন দেখা যাচ্ছে যে আমার একটা পর্চা বা খতিয়ানে 10% জমি আছে, ওখান থেকে যদি আমি 4% বিক্রি করতে চাই, এখন এইটা আমি কোথায় উল্লেখ করব? ওই কি হারাহারি ওইখানে উল্লেখ করব নাকি আলাদা কোথাও উল্লেখ করতে হবে? আচ্ছা, এখানে কে এমন আছে যে ওনার উত্তরটা দিতে পারবে? উনি কিন্তু সেম, মানে খুবই ইজি কোশ্চেন করতেছে, উনিই জানে এই উত্তরটা, তারপরে উনি করতেছে। আমার মনে হচ্ছে উনি বুঝতে পারেনি। কে উত্তরটা দেবে বলেন তো? আমি দিব। দেন, আপনি উত্তর দেন। আমি যতটুকু বুঝেছি উনি বলতে চাচ্ছে 4% বিক্রি করবে, তাহলে 4% এটাই লিখবে। রাইট, এক্স্যাক্টলি, দিস ইজ নট এ কোশ্চেন। আপনি যতটুকু অংশ বিক্রি করছেন ততটুকু অংশের উপরে লিখবেন হারাহারি ভাই। বুঝতে পারছেন মেহেদী হাসান ভাই? একটু সহজ করে চিন্তা করেন। আমি কিন্তু বলেছি ক্রেতার হারাহারি এবং বিক্রেতার হারাহারি। ক্রেতার হারাহারি মানে ক্রেতা কতটুকু অংশ কিনছে, আর বিক্রেতার হারাহারি মানে বিক্রেতা কতটুকু অংশ সেল দিচ্ছে। মেহেদী ভাই, কোনো সমস্যা বুঝতে পারছেন? খতিয়ানে 10% আছে, তাতে কি ভাই? আপনি তো বিক্রি করছেন 4%, তাহলে 4% লিখবেন। মেহেদী ভাই, কোনো সমস্যা এরপরেও? আচ্ছা, মাহাদি হোসেন ভাই, মাহাদি ভাই, মাহাদি ভাই শুনতে পাচ্ছেন কিনা? জি জি। আপনার কোনো সমস্যা? জি না, ক্লিয়ার আমার। আচ্ছা, তারপরে অ্যাডভোকেট মশিউর রহমান ভাই, কোনো সমস্যা? মশিউর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আক্তার আহসান ভাই শুনতে পাচ্ছেন? আক্তার জি, আহসান ঠিক ভাই, আছে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম ক্লিয়ার কিনা? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে জয়নাব, জয়নাব, না, জয়নাব। আমাদের ক্লিয়ার সবকিছু। থ্যাংক ইউ। আচ্ছা, মাহবুব আলম ভাই খুব দেরিতে জয়েন করেছে, তারপরেও আশা করি যতটুকু আলোচনা করা হয়েছে কোনো সমস্যা কিনা। ভাই, আমি একটা মিটিং এ ছিলাম, এই এখন মিটিং শেষ করে জয়েন করলাম। তো একটা বিষয় একটু জানা ছিল, সেটা আলোচনা হয়েছে কিনা আমি জানি না। বিষয়টা শেয়ার করবো। তো আপনি আগে ক্লাসটা দেখেন, না দেখে আসলে আপনি আগে রেকর্ড ক্লাসটা দেখে তারপরের ক্লাসে আপনি কোশ্চেন করবেন, আজকের ক্লাসে আচ্ছা, না, যেহেতু আপনি ক্লাসটা করেন নাই। ওকে ওকে। ওকে, এখন আমি রিয়েল একটা দলিল আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখিয়ে তারপরে আমি আপনাদের মোটামুটি আজকে ক্লাস শেষ করব। তারপরে আপনাদের যে হোমওয়ার্কের জন্য এটেবল দলিলটা দেওয়া হবে, ওইটাতে আপনারা হোমওয়ার্ক করবেন। তারপরে পরবর্তীতে যদি বুঝতে না পারেন, তা পরবর্তী ক্লাসে অবশ্যই আমি এটা নিয়ে আবার কথা বলবো, সমস্যা নাই। বাট আপনারা আহ দলিলটা বাসায় লেখার চেষ্টা করবেন। এটা হোমওয়ার্ক থাকবে, কিন্তু আমি আগেই বলেছি হোমওয়ার্ক থাকবে। আমি একটু ওই 8 নম্বর, 6 এবং 7 নম্বর লেকচারে আপনার লিগ্যাল ভেটিং এর ক্লাসে দলিল আছে, এই দলিলটা আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। এখানে অরিজিনাল দলিল আছে। ফিউ সেকেন্ডে আমার আপনাদের একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আগে যেটা আমি বলি সেটা দেখেন। আমি যেটা বলেছিলাম যে ডান পাশের যে দলিল নম্বর দেখেন তো, আমার বক্তব্যের সাথে মিল আছে দলিল নম্বর? এবার দেখেন, এই যে কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করবেন, দলিলের সার সংক্ষেপ, দলিলের প্রকৃতি, মৌজার নাম, ইউনিয়ন, থানা, জেলা। হ্যাঁ, দলিলের আপনার হচ্ছে কত শতাংশ উম, আপনার জমির পরিমাণ, টাকা। হুম, তো এগুলো সব ঠিক আছে, দেখেন তো। তারপরে দেখেন এখানে দাতার নাম, গ্রহীতার নাম, দেখুন সবকিছু আছে। এই শীট গুলো আপনারা পাবেন, দেখবেন। দেখেন এখানে দাতা অনেকগুলো, দাতা গ্রহীতা অনেকজন। তারপরে এই যে 5 নম্বরে আম মুক্তার নামার প্রতিনিধি আমি বলেছিলাম যদি থাকে, ওকে, তাহলে দেখেন এখানে সেটাও আছে। 6 নম্বর আম মুক্তার নামার বিবরণ প্রযোজ্য নাই। 7 নম্বরে দেখেন যেভাবে আমি বললাম, দেখেন তো মালিকানার বিবরণী 7 নম্বরে একদম পুরো মালিকানার ধারাবাহিক বিবরণী, যেভাবে আলোচনা করলাম। ভেটিং এর সময় আরো ক্লিয়ার হবেন।
তারপরে দেখেন 8 নম্বরে হারাহারি, ক্রেতার হারাহারি, 9 নম্বরে বিক্রেতার হারাহারি, 10 নম্বরে দেখেন দলিল সম্পাদনের তারিখ। আমি বলেছিলাম দলিল কয় তারিখে সম্পাদন হলো বা দলিলের তারিখ দেখেন মিল আছে, দেখেন দেখছেন। 11 নম্বর কলামে তফসিল, অর্থাৎ সম্পত্তি পুরো তফসিল এখানে বর্ণনা করে দিয়েছে, আপনারা চাইলে ছবি এঁকেও দিতে পারেন। ওকে, তারপরে দেখেন 14 নম্বরে চৌহদ্দি, চৌহদ্দি দেখেন। তারপরে হচ্ছে সম্পত্তি হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ 13 নম্বরে, এবং হস্তান্তরিত সম্পত্তির মূল্য দেখেন আমি যেভাবে বলেছি সব মিল আছে। 15 নম্বরে দেখেন ওরা স্কেচ করে দিয়েছে নকশা, দেখছেন। তারপর 16 নম্বরে দেখেন যে আহ যারা দলিল দাতা গ্রহীতার স্বাক্ষর 16-17 নম্বরে, ঠিক আছে। দেখেন 18 নম্বরে যারা সাক্ষী তাদের স্বাক্ষর। এই যে 9 নম্বরে যেটা আমি বললাম যে কৈফিয়ত বা দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি সম্পর্কে থাকে তাহলে সেটার বিবরণ দেখেন, কৈফিয়ত বা ভুল ভ্রান্তি 9 নম্বর। 20 নম্বরে দেখেন শনাক্তকারীর নাম, এবং 21-এ সম্পত্তির সঠিক পরিচয় বা বাজার মূল্য, বা হচ্ছে যে একটা স্টেটমেন্ট আর কি, এটাও হলফনামা বলতে পারেন, পূর্ণ ঠিকানা, অর্থাৎ দলিল লেখকের যেই মানে ডিটেল আর কি, দলিল লেখক যে দলিল লিখবে তার ডিটেল আর কি। হ্যাঁ, আপনারা যদি লেখেন আপনাদের ডিটেল আর কি লিখবেন এখানে। আর এই তো হলফনামা। তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা একটু বলেন মেন দলিলে সবকিছু পেয়েছেন কিনা, আমি যেটা দেখালাম পেলেন কিনা, জি স্যার, পেয়েছি। সবাই কি পেয়েছেন? আমি এতক্ষণ যে আলোচনা করলাম অরিজিনাল দলিল লিখে সব পেয়েছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আপনাদের ক্লাসের পরে ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমি জানি হয়তোবা আপনাদের প্রশ্নর কিন্তু শেষ নাই, কিন্তু সবার সব প্রশ্ন যদি উত্তর আমি কিন্তু আপনাদের যথেষ্ট স্পেস দিই, আপনারা কেউ এটা অভিযোগ করতে পারবেন না আপনাদের কোনো কথা আমি শুনি না। আমি কিন্তু এনাফ পরিমাণে আপনাদের স্পেস দিই, যেটা অন্য কোনো জায়গায় স্পেসটা অনেকেই পায় না, মিউট করে রাখে। আমি কিন্তু আপনাদের এনাফ স্পেস দিই, খুব সুন্দর করে লেকচারটা দেওয়ার পরে স্পেসও কিন্তু দিই। আমি আজকে অনেক বক্তব্য নিয়েছি, আপনাদের অনেক প্রশ্ন উত্তর পর্ব করেছি। তারপরেও যদি আপনাদের আরো কোয়েরি থাকে, আমি বলবো যে রেকর্ড ক্লাসটা আগে শোনেন, যেভাবে দেখালাম সেগুলো আগে পড়েন। এবার আমি যেটা এডিটেবল যেই আপনাদের যেই দলিলের ইয়াটা দেওয়া হবে সেটা একটু দেখেন, দেন তারপর না বুঝলে পরবর্তী ক্লাসে 5 মিনিট ধরে একটানা কোশ্চেন করবেন, প্রশ্নের উত্তর দিয়ে নতুন ক্লাসে আমরা ঢুকবো ইনশাল্লাহ। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার, বাট স্যার আজকে যেটা করেন স্যার এটা শর্ট একটা কোশ্চেন ছিল, লাইক একটা বলেন বলেন। স্যার লাস্ট কোশ্চেন, আমি স্বাক্ষরটা তোমার স্যার, কোশ্চেন নেবো না, এটা লাস্ট। বলেন। স্বাক্ষরটা স্যার কোথায় কোথায় দিব, এবং একাধিক যদি ব্যক্তি থাকে যেমন 20-25 জন, তখন স্যার স্বাক্ষরের জন্য কোনো আলাদা স্পেস বা এই যে দেখেন এখানে আমি মেন দলিলটাই তাহলে আপনাদের দেখাই। এই যে দেখেন আহ দেখেন 18 নম্বর কলমে দেখেন তো, 18 নম্বর কলমটা একটু দেখেন, সাক্ষী বা সাক্ষ্যদের নাম ঠিকানা। দেখেন এখানে অনেক বেশি কিছু লিখতে হয় না, যতজন সাক্ষী আছে, সাক্ষী তো আপনি কয়জন দেবেন, 2 জন সাক্ষীর নাম দিলে তো এনাফ, তাই না? তো আপনি তো এতজন সাক্ষী তো লাগবে না স্যার আপনার। সাক্ষী বলিনি স্যার, স্বাক্ষর, সাইন, সিগনেচার। ও, স্বাক্ষর সবার না, দাতা গ্রহীতা সবার লিখতে হবে। এই দেখেন মেন দলিল দেখেন, দেখছেন? এ দেখেন 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন? সবার জি স্বাক্ষর স্যার, থাকা ওটা লাগবে। বললাম স্যার যে একটা পেজে স্যার 9-10 জনের বেশি হয়তো ধরবে না, কিন্তু যদি স্যার মানুষ যদি 20-25 জন থাকে স্যার তখন কি করবো? আপনারা মানুষ যদি বিশ কারণ পঁচিশ ওটা তো জন স্যার হয়, আড়াআড়ি আছে। ছোট ভাই আপনারা ছোট ছোট করে লিখতে হবে এখানে। এ দেখেন 9 জন, আপনাদের লিখতেই হবে, ছোট ছোট করে লিখতে হবে, কিছু করার নাই। না হলে এক দলিল, না হলে 2 দলিল রেজিস্ট্রি দেবেন, আপনাদের লিখতে হবে। এবং দেখেন সবার থাম্বনেলের ছবি আছে, আমি অরিজিনাল দলিলটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখেন, আপনারাই দেখেন, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন সবার। তবে একটা কথা আপনাদের বলি, কোন কোন দলিলে যে দেখবেন যে এই যে মনে করেন একজনের ছবি, আমি ছবিটা জাস্ট কার্ভ করে রাখছি, যেহেতু অন্য মানুষের দলিল এটা আমি হাইড করে রাখছি, যে যদি এরকম হয় কোন একটা ব্যক্তি, যেমন 6 নম্বর ব্যক্তি কুদ্দুস আলী, কুদ্দুস আলী তো জমি বিক্রি করতে সম্মত হয়েছে, কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রি দেয়নি আমাদের, তো তখন ওর ছবির উপর এমন ক্রস দেওয়া থাকবে, তখন আপনাদের বুঝে নিতে হবে কুদ্দুস আলী কিন্তু জমি বিক্রি করেনি, রেজিস্ট্রি কিন্তু লাস্টে দেয়নি। তো এই হলো আজকের ক্লাস ছিল আপনাদের।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোয়েরি থাকে আরো, আমি বলবো, আগেও বলেছি এখনো বলছি, রেকর্ড ক্লাসটা করেন। আমি আপনাদের যেভাবে বোঝানোর বা লেকচারটা দেওয়ার চেষ্টা করেছি, আমি মনে করেছি মোর দেন এনাফ। এর থেকে আর আসলে এনাফ হতেই পারে না। আমি এটা, আপনারা যারা রেকর্ড ক্লাস যারা বারবার করবেন, তারা আপনারা দুই একবার করলেই আপনাদের, এখন যারা কোশ্চেন করছেন মনে হচ্ছে খুব কঠিন লাগছে, বাট আমি বলবো যে রেকমেন্ড করবো আপনার রেকর্ড ক্লাসটা মিনিমাম 5 বার শোনেন। 5 বার শোনেন, দেন আপনাদের আপনাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে আপনারা আপনাদের এডিটেবল যে আপনার দলিলের যে লেকচারটা দিয়েছে ওটা আপনারা কালেক্ট করেন। ইনশাল্লাহ আপনারা নিজেরাই পারবেন, আই হোপ সো। এটাই। তো তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কবে হবে, কখন হবে, নোটিশের মাধ্যমে আপনাদের জানাই দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো। সালাম।